ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যেটা করতে চলেছি সেটা একটু আমাদের চিরাচরিত যে সমস্ত সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে একটু আলাদা। আজকে আমাদের চ্যাপ্টারের নাম নাম্বার সিস্টেম। এটা মূলত আমাকে আমার একটা ফেসবুক ফ্রেন্ড শুভ্র রয় রিকোয়েস্ট করেছে। অ্যাকচুয়ালি এই নাম্বার সিস্টেম আমাদের কিন্তু ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি, কিন্তু সেই সম্বন্ধে খুব পরিষ্কার ধারণা আমাদের হয়তো অনেকেরই নেই। আজকে আমি সেই ধারণা কিছুটা হলেও একটু ক্লিয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো শুরু করে নেওয়া যাক আজকের চ্যাপ্টার নাম্বার সিস্টেম। মূলত এই চ্যাপ্টারটি আমাদের মধ্যে যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ বা যারা SSC কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই উপযোগী, অথবা যাদের ন্যূনতম ম্যাথমেটিক্সের প্রতি একটু আগ্রহ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই চ্যাপ্টারটা সম্বন্ধে বা এই নাম্বার সিস্টেম সম্বন্ধে অল্প বিস্তর ধারণা থাকাটাও কিন্তু খুবই প্রয়োজনীয়। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের চ্যাপ্টার নাম্বার সিস্টেম। ভিডিওটি অনেকটা লেন্দি হতে পারে এবং ভিডিও শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখবে, এটাই আমি আশা করব। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং পাশে থাকা ঘন্টা বাটনটা ক্লিক করবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। আমি আজকে এখানে যেটা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমকে একটি ছকের মাধ্যমে এখানে রিপ্রেজেন্ট করব। খুব ভালো করে খেয়াল করবে, আমি মূলত যে রিয়েল নাম্বার সিস্টেম বাস্তব সংখ্যার যে সিস্টেমটা আছে সেটাকে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই যদি আমি বলি রিয়েল নাম্বার সিস্টেম, সেটাকে সচরাচরভাবে এই সিম্বল দিয়ে লেখা হয় আর। এবার এই রিয়েল নাম্বার মূলত দুই প্রকারের। প্রথমেই যেটা আলোচনায় আসে সেটা হচ্ছে রেশনাল। রেশনালকে সচরাচর কিউ দিয়ে লেখা হয়। কিউটা একটু দেখবে এখানে একটা ডবল দাগ দেওয়া আছে, আর এখানে হচ্ছে ইরেশনাল। ইরেশনালকে সাধারণত আই দিয়ে লেখা হয়, ইরেশনাল। এবার প্রথমেই এই রেশনালের একটু বিস্তারিত আলোচনা যাব। রেশনালের মধ্যে আমরা অনেকেই জানি রেশনাল নাম্বার কাকে বলে, যে সমস্ত সংখ্যাগুলোকে P/Q আকারে লেখা হয়, যেখানে কিউ অবশ্যই নট ইকুয়ালস টু 0 এবং P এবং Q পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক ব্যাপারটা কি সেটা আমি পরে আসছি, পরস্পর মৌলিক জিনিসটা আমি পরে বলছি। তাহলে রেশনাল নাম্বারের রিপ্রেজেন্টেশনটা কিন্তু এইরকম। এবার রেশনাল নাম্বারটা কি হয়? রেশনাল নাম্বারের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে অখণ্ড। অখণ্ড সংখ্যা, অখণ্ডকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার্স। ইন্টিজারকে সাধারণত জেড দিয়ে লেখা হয়। তাহলে অখণ্ড কি কি? অখণ্ডর কিছু আমরা যদি উদাহরণ চাই তাহলে সেটা কীরকম হবে? অবশ্যই 0 এবং প্লাস মাইনাসে 1 প্লাস মাইনাসে 2, অর্থাৎ +1 +2 +3 এবং 0-র বাঁ দিকে -1 -2 -3 এরকম চলবে এবং সেটা অসীম পর্যন্ত চলবে। অর্থাৎ এইগুলি হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে বাংলাটা পড়েই বোঝা যাচ্ছে নিশ্চয়ই, অখণ্ড মানে এর কিন্তু হরে কোনো টার্ম নাই, সবটাই কিন্তু লবের টার্ম। এবার হচ্ছে অখণ্ডর পরে যেটা আসছে, এবার এই অখণ্ডর মধ্যে কিন্তু অনেক ভাগ আছে। অখণ্ডর মধ্যে আমরা প্রথমেই যে ভাগটা জানবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে সাধারণত ন্যাচারাল নাম্বার বলা হয়। এটাকে সাধারণত n দ্বারা লেখা হয়। এই যে আমি ক্যাপিটালে যে অ্যালফাবেটসগুলো লিখছি সেগুলোর মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে, লেখার পদ্ধতিগত পার্থক্য আছে। এবার স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিকভাবে বলতে পারছি, 1 2 3 4 5 স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো বলা হয় এইগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা 0টাকে ইনক্লুড করি তাহলে সেটাকে বলা হয় হোল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারের সঙ্গে 0কে ইনক্লুড করলে সেটাকে বলা হয় হোল নাম্বার।
অর্থাৎ হোল নাম্বার হচ্ছে ধনাত্মক অখণ্ড। দেখো ধনাত্মক অখণ্ড 0 +1 +2 সেগুলি আছে। এই স্বাভাবিক সংখ্যাকে অনেক সময় বলা হয় কাউন্টিং নাম্বার। আমরা কিন্তু গণনার ক্ষেত্রে যেহেতু ব্যবহার করি সেই জন্য এটাকে কাউন্টিং নাম্বার বলা হয়। এই হোল নাম্বার হলো। এবার একটা জিনিস দেখা যায়, এই হোল নাম্বারের মধ্যে বা এই ন্যাচারাল নাম্বারের মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের একটু যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো। বেশ, আমি এইটুকু মুছে দিই যে আমি আবার এই ন্যাচারাল নাম্বারের কিছুটা ভাগ নিয়ে আলোচনা করব। ন্যাচারাল নাম্বার সময় কি হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে চলছে, 12 13 এবং 16। এবার এই যদি আমরা অখণ্ড সংখ্যাগুলোকে ভাবতাম, অখণ্ড সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখতে পাবো যে 0 2 4 6 8 10 এই সমস্ত সংখ্যাগুলো সবাই কিন্তু 2 এর গুণিতক। 2 এর গুণিতক, 2 গুণিত 0 সমান 2, 2 গুণিত 1 মানে 2, 2 গুণিত 2 মানে 4, 2 গুণিত 3 মানে 6। তাহলে এই সংখ্যাগুলোকে বলা হয় ইভেন নাম্বার, অর্থাৎ যুগ্ম বা জোড় সংখ্যা। আর যেগুলো 2 এর গুণিতক নয়, অর্থাৎ কি 3 5 7। এবার প্রশ্নটা হচ্ছে নেগেটিভ দিকে, অবশ্যই নেগেটিভ দিকেও হবে। এটা 0 +-2 +-4 +-6 +-8 এগুলো হবে। আবার তেমনি 1 +-1 +-3 +-5 +-9 7 +-9 +-11 +-13 +-15 +-17 এইভাবে চলবে। তাহলে এই সংখ্যাগুলোকে কি বলা হয়? এইগুলো হচ্ছে অড নাম্বার বা বিজোড়, বাংলায় বলা হয় বিজোড়। তাহলে ইভেন নাম্বার এবং অড নাম্বারের পার্থক্য বুঝতে পারলাম। এবার এই ইভেন নাম্বার এবং অড নাম্বারের মধ্যে আমরা একটা জিনিস যদি খুব ভালো করে খেয়াল করি, এই ন্যাচারাল নাম্বারের মধ্যে দেখো কিছু কিছু সংখ্যা, যে সংখ্যাগুলো 1 এবং সেই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন কোনটা? অবশ্যই 1-এর থেকে বড়, তা নাহলে 1-এর সঙ্গে আমি কম্প্যারিজনটা আনতে পারবো না, সেই জন্যই 1-এর থেকে বড় নেওয়া হচ্ছে। 2 3 5 7 11 13 এই সমস্ত সংখ্যাগুলোকে একটু খেয়াল করলে দেখা যাবে এই সংখ্যাগুলো কিন্তু 1 এবং সেই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো কিন্তু ডিভাইজার বা উৎপাদক কিন্তু নেই। এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে আমি যদি এখানে লিখি তাহলে কি লিখবো? তাহলে মৌলিক সংখ্যা কি হলো? মৌলিককে বলা হয় ইংরেজিতে প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার কি কি হলো? 2 হলো, 3 হলো, 5 হলো, 7 হলো, 11 হলো, 13 হলো, আরও কি আছে? 17 হবে, তারপরে 23 হবে, এভাবে চলবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের 2 থেকে কিন্তু মৌলিক সংখ্যা শুরু হচ্ছে, ঠিক আছে? এবার মৌলিক সংখ্যা যদি 2 থেকে শুরু হয় তাহলে সেক্ষেত্রে এই সব থেকে কনিষ্ঠ বা লিস্ট প্রাইম, তাহলে কি পাওয়া গেল? লিস্ট প্রাইম হয়ে গেল 2। এবার একটা মজার জিনিস দেখা যাক, আমাদের এই 2 সংখ্যাটা কিন্তু একটা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। তাহলে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলে বোঝা যাবে যে আমাদের যে সমস্ত জোড় সংখ্যাগুলো আছে, আমি কিন্তু বলেছিলাম যে জোড় সংখ্যা মানে হচ্ছে, ভিডিওটা একটু রিমাইন্ড করলে দেখতে পাবে যে জোড় সংখ্যা মানে হচ্ছে 2 এর গুণিতক। কিন্তু এখানে আমি আবার এই 2টাকে বলছি কিন্তু মৌলিক সংখ্যা এবং সে কিন্তু নিজে একটা জোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে খুব ভালো করে খেয়াল করো, দেখো একটি মাত্র only one and only one, তাহলে একমাত্র জোড় সংখ্যা, একমাত্র ইভেন নাম্বার যেটা প্রাইম, যেটা মৌলিক, সেটা হচ্ছে 2। তাহলে 2 এর দুটো বৈশিষ্ট্য থাকে, সে নিজে কিন্তু একটা মৌলিক সংখ্যা এবং সে হচ্ছে কনিষ্ঠতম মৌলিক সংখ্যা, এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে সে কিন্তু একটা যুগ্ম মৌলিক সংখ্যা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এছাড়াও যদি আমি বলি কনিষ্ঠতম অযুগ্ম মৌলিক সংখ্যা, সেটা কি হয়?
তাহলে কনিষ্ঠতম অযুগ্ম মৌলিক সংখ্যা যদি বলি তাহলে সেটা অবশ্যই 3। ঠিক আছে, লিস্ট অড প্রাইম, লিস্ট অড প্রাইম সেটা অবশ্যই কিন্তু 3। তাহলে লিস্ট ইভেন প্রাইম হলো 2 আর লিস্ট অড প্রাইম হলো 3। এরপরে আসা যাক যে আমরা এতক্ষণ কিন্তু মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। এবার যদি আমরা একটা যুগ্ম সংখ্যা নিয়ে আলোচনা করি তাহলে খুব সহজেই দেখো খেয়াল করতে পারবে যে আমাদের কিন্তু মৌলিক সংখ্যা যেরকম পড়লাম সেরকমই কিন্তু মৌলিক নয় যেগুলো, তাহলে মৌলিক নয় সেগুলো কি কি আছে? 4 আছে, 6 আছে, 8 আছে, 9 আছে, 13, 10 আছে। তাহলে 4, 6, 8, 9, 10, 12, 14। তাহলে এই সংখ্যাগুলো হয়ে গেল কিন্তু, এই সংখ্যাগুলো হচ্ছে এদেরকে বলা হয় কম্পোজিট নাম্বার। বা কম্পোজিট নাম্বার মানে কম্পোজিট নাম্বার হচ্ছে যে সংখ্যাগুলো তোমার 1 এবং সেই সংখ্যা ছাড়া উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। ঠিক আছে, যেমন ধরো 4কে তো 4 দিয়ে ভাগ করা যাবে, আবার 1 দিয়ে করা যাবে, আবার 2 দিয়েও করা যাবে। আবার 6, যদি 6টাকে নিই 6কে 6 দিয়ে করা যাবে, 1 দিয়ে করা যাবে, আবার 2 দিয়ে করা যাবে, 3 দিয়ে করা যাবে। তাহলে 1 এবং সেই সংখ্যা ছাড়াও তার কিন্তু উৎপাদক থাকছে, তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হয় কম্পোজিট নাম্বার। ঠিক আছে, তাহলে এই গেল কিন্তু একটা ন্যাচারাল নাম্বারের মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো আছে সেইগুলোর শ্রেণীবিভাগ। এবার ঘটনা হচ্ছে আমাদের কতগুলো ছোট ছোট মৌলিক যখন বলেছিলাম তাহলে প্রথমে আরেকটা জিনিস বলি, তাহলে দেখা যাচ্ছে যে মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কিন্তু যদি দুটো মৌলিক সংখ্যা নিই, 2 আর 3 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের মধ্যে যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে সেটা কিন্তু সবসময় 1 হবে। এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমি জোড় হিসাবে লিখি, জোড়া হিসাবে লিখি, তাহলে সেটাকে বলা হয় কিন্তু গসাগু। এটা মানে 2 এবং 3 এর গসাগু। এটা মানে হচ্ছে 2 এবং 3 এর গসাগু। তাহলে গসাগু যদি 1 হয় তাহলে সেই তাদেরকে বলা হয়, সেই দুজনকে বলা হয় পরস্পর মৌলিক। এবার আমাদের যদি কালেকশনটা যদি দুজনই মৌলিক থাকে তাহলে তো অবশ্যই পরস্পর মৌলিক হবে। এবার এরকম হতে পারে যে দুজন মৌলিক নয়, যেমন 5 এবং 8, অথবা 8 এবং 9। তাহলে 8 এবং 9 যদি গসাগু নির্ণয় করা হয় তাহলে অবশ্যই 1 হবে। কিন্তু এক্ষেত্রে দেখো 8ও কিন্তু কম্পোজিট নাম্বার, 9ও কিন্তু কম্পোজিট নাম্বার, প্রাইম নয়। তাহলে কম্পোজিট নাম্বার তাদের যদি গসাগু নির্ণয় করার পর যদি 1 বেরোয় তাহলে তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক, বা ইংরেজিতে বলা হয় রিলেটিভলি প্রাইম। ঠিক আছে, রিলেটিভলি প্রাইম বা পরস্পর মৌলিক। তাহলে এই হলো মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এবং কম্পোজিট নাম্বার, মানে প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বারের কিন্তু শ্রেণীবিভাগ। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে ইররেশনাল নাম্বার। আমরা কিন্তু রেশনাল মোটামুটি একটা ভাগ করে ফেলেছি। রেশনাল নাম্বারে কিন্তু যা যা ছিল রেশনাল নাম্বারের মধ্যে সেই কটা মোটামুটিভাবে আমরা কিন্তু ভাগ করে ফেলেছি। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইররেশনাল নাম্বার। এই ইররেশনাল নাম্বার কাকে বলে? ইররেশনাল নাম্বার মানে হচ্ছে যে সমস্ত নাম্বারের ডেসিমাল রিপ্রেজেন্টেশন, ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা নন রিপিটেটিভ, নন টার্মিনেটিং। যেমন আমি যদি 10কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 3 3 9 হবে, 1 হবে, দশমিক এলো, 0 হলো, 3 এলো, আবার 9 এলো, আবার 1 এলো, আবার 0 এলো, আবার 3 এলো, আবার 9 এলো, আবার 1 এলো, আবার 0 এলো, আবার 3 এলো, আবার 9 এলো, আবার 1 এলো। তাহলে কি হচ্ছে? 3 3 3 3 এভাবে কিন্তু আজীবন চলতে থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই ডেসিমাল রিপ্রেজেন্টেশনটাকে আমি কখনোই কিন্তু ইররেশনাল বলতে পারি না। তার কারণ কি? এখানে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু চলতেই থাকছে, যেটা রিপিট করতে থাকছে। ঠিক আছে, এই ধরনের সংখ্যাকে বলা হয়, এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই করে রেশনাল নাম্বার। এদের যে
আমি যে ফ্র্যাকশনাল রিপ্রেজেন্টেশন করেছি সেটাও কিন্তু রেশনাল, এবং সেটাকে যদি আমি ডেসিমাল রিপ্রেজেন্ট করতে থাকি, যদিও সম্ভব নয়, একটা টাইম পরে কিন্তু আমাকে কিন্তু থামাতেই হবে, তাহলে যে থামিয়ে দেওয়া হলো সেখানে কিন্তু একটা এরর এলো। এটা একটু ম্যাথামেটিক্যাল ব্যাপার, তবুও আমি বলে রাখি যে 3 3 3 3 এরকমভাবে চলছে, সেই জন্য এটা কিন্তু একটা অবশ্যই রেশনাল নাম্বার হবে। ঠিক আছে, এবার ঘটনাক্রমে যেটা হলো, যদি রিপিট না করে, যেমন আমরা যদি 22কে 7 দিয়ে ভাগ করি, 22কে 7 দিয়ে ভাগ করলে খুব ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু একটা কনফিউশন তৈরি করে। 22-এর 7 এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু অবশ্যই একটা রেশনাল রিপ্রেজেন্টেশন, এই সংখ্যাটা কিন্তু একটা রেশনাল নাম্বার। আবার অনেকে আমরা ছোটবেলায় অঙ্ক করার সময় করে থাকি যে পাই যে সংখ্যাটা আছে সেইটাকে আমরা লিখি 22-এর 7, এটা কিন্তু ছোট করে ভুল। তার কারণ কি? তার কারণ হচ্ছে পাই কিন্তু এ নিজে কিন্তু একটা ইরেশনাল সংখ্যা, অমূলত সংখ্যা। ঠিক আছে, এবার এই অমূলত সংখ্যার ক্ষেত্রে কি হয়, এই পায়ের মানটা যখন আমরা বের করতে থাকি, পায়ের মানটা বের করতে গেলে এটা কিন্তু 3.141 এটা কিন্তু চলতে থাকে, এবং সেটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় পরপর কিন্তু রিপিট করে। তাহলে এই পায়ের মানটা কিন্তু অবশ্যই, এটা যেটা চলছে এটা কিন্তু রিপিটও করছে না বা টার্মিনেটও করছে না, তাহলে অবশ্যই কিন্তু এটা একটা অমূলত সংখ্যা। এবার ঘটনাক্রমে কি হয়, 22-এর 7কেও আমরা যদি 22-কে 7 দিয়ে ভাগ করতে থাকি, তাহলে এইভাবে কিন্তু চলতেই থাকে, কখনই কিন্তু শেষ হয় না। তাহলে 22-এর 7 এই রিপ্রেজেন্টেশনটা কিন্তু অবশ্যই কিন্তু একটা মূলদ হলো, কিন্তু তাকে যদি আমি এইরকমভাবে খানিকটু নেওয়ার পরে যদি আমি মুছে দিই বাকিটুকু, তাহলে সেটা কিন্তু একটা জায়গায় যদি শেষ হয়ে যায়, তাহলে সেইটা কিন্তু অবশ্যই একটা মূলদ সংখ্যা হবে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই পায়ের সঙ্গে সমান হবে না, তাহলে আমরা কিন্তু বলতে পারি না যে এটা সমান। সেই জন্য এটাকে বলা হয় প্রায় সমান। এটাকে যদি বলি আমি প্রায় সমান, তাহলেই কিন্তু গাণিতিকভাবে এটা সত্য হয়। পায়ের মান প্রায় 22-এর 7-এর সঙ্গে সমান, কিন্তু পুরোপুরিভাবে 22-এর 7 হয় না, কারণ পাই হচ্ছে নিজে একটা অমূলত সংখ্যা, কিন্তু 22-এর 7 দেখিয়ে আমরা বুঝতে পারছি P/Q আকারে লেখা আছে, এটা কিন্তু একটা অমূলত সংখ্যা। 22-এর 7কে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু চলতে থাকবে। যাই হোক, এবার পাই তেমনই পাই এরকম ইটাও পড়েছে আমরা 2 আর 3-এর মাঝখানে থাকে এমন একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে পাই এগুলো কিন্তু সবই অমূলত সংখ্যা। এবার যদি আমার প্রশ্নটা হয় যে অমূলত সংখ্যা কতগুলো জানো তোমরা, তাহলে সেক্ষেত্রে হয়তো এইরকমভাবে দুটো একটা খুঁজতে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু ক্লান্ত হয়ে যেতে হবে। এবার আমি একটা ছোট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, যে পদ্ধতিতে বললে কিন্তু অসীম সংখ্যক কিন্তু প্রাইম, অসীম সংখ্যক কিন্তু ইরেশনাল নাম্বার বলা যাবে। এবার আমরা প্রাইম যখন বললাম তখন সব থেকে ক্ষুদ্র প্রাইম হচ্ছিল 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, এইভাবে চলেছে। কিন্তু আমরা শেষটা কিন্তু বলিনি মানে পরিষ্কার কথায় শেষটা বলা সম্ভব নয়, কারণ প্রাইমের কোনো শেষ নাই, মৌলিক সংখ্যার কিন্তু কোনো শেষ নাই। তাহলে মৌলিক সংখ্যা যদি শেষ না থাকে, এবার আমরা একটা পদ্ধতিগতভাবে কী করছি, ছোট্ট পদ্ধতি, যে আমি সবারই সামনে একটা করে রুট চাপাচ্ছি, স্কোয়ার রুট। এই স্কোয়ার রুট যখনই চাপানো হয়, কোনো একটা প্রাইমের উপরে যখন স্কোয়ার রুট চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই একটা অমূলত সংখ্যা। তাহলে এই অমূলত সংখ্যা যখনই হয়ে গেল, তাহলে আমাদের কতগুলো অমূলত সংখ্যা পেলাম, এরকমভাবে যে কোনো প্রাইম, যে কোনো মৌলিক সংখ্যার মাথায় যদি একটা করে রুট চাপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই সেটা একটা কী হবে, অবশ্যই একটা অমূলত সংখ্যা হবে। তাহলে অমূলত সংখ্যা কিন্তু আমরা কতগুলো পেলাম, অসীম পেয়ে গেলাম, অসীম। কেননা এই প্রাইম অর্থাৎ মৌলিক সংখ্যার যেহেতু শেষ নাই, তাহলে এই রুট চাপিয়ে দিলে তাদেরও শেষ থাকবে না, অর্থাৎ অমূলত সংখ্যারও কোনো শেষ থাকবে না। তা ঠিক এইভাবেই কিন্তু আমরা অমূলত সংখ্যা লিখতে পারি। হঠাৎ করে একটা উদাহরণ চাইলে আমরা এভাবে বলে দিতে পারি, পাই এগুলো তো আছেই, অথবা বলতে পারি যেমন যেটা বললাম, তাহলে কে এবার যদি আমরা একটা করে গুণ করতে থাকি, 2e, 3e, 4e, 5e, তার কারণ কি, অমূলতের সঙ্গে একটা রেজাল্ট, এটা রেজাল্টটা জেনে রাখা ভালো। অমূলত ইরেশনাল ইনটু রেশনাল সমান সবসময় কিন্তু ইরেশনাল। তাহলে অমূলত তাকে যদি গুণ করতে থাকি, এটা
ইরেশনাল হবে 3, 4, 5 এভাবে গুণ করতে থাকি, তাহলে সেগুলো কিন্তু ইরেশনাল নাম্বার হবে। এরপরে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে কতগুলো বিশেষ পদ্ধতি। তাহলে এখানে নাম্বার সিস্টেম সম্বন্ধে মোটামুটি একটা ধারণা হলো, রিয়েল নাম্বার সিস্টেম সম্বন্ধে। এবার যেটা আসছে সেটা হচ্ছে তিনটে স্পেশাল জিনিস। তিনটে স্পেশাল জিনিসের মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার n। nটা ধরি একটা পজিটিভ ইন্টিজার, তাহলে nটাকে আমি ঠিক এইভাবে লিখবো z প্লাস অথবা n ন্যাচারাল নাম্বার। এবার এই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল মানে কি, তাহলে n এর ফ্যাক্টোরিয়ালকে সাধারণত আমরা এইভাবে লিখি অথবা আমরা এইভাবে লিখি। সেটা সমান হচ্ছে 1 থেকে আমরা গুণ শুরু করবো, 1, 2, 3, 4, 5, 6 n-2 n-1 ইন্টু n, এটাই হলো ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার যদি 5 এর ফ্যাক্টোরিয়াল বলি তাহলে কত হবে, 1 গণিত 2 গণিত 3 গণিত 4 গণিত 5, এটা হয় 100। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ফ্যাক্টোরিয়াল। 2 নম্বর যেটা আসছে মডিউলাস অফ এ নাম্বার। মডিউলাস, ধরো কোনো একটা নাম্বার x দেওয়া আছে, তাহলে x এর মডিউলাস মানে হচ্ছে অবশ্যই x হবে শুধু x, মানে প্লাস x হবে কখন, যদি x টা ধনাত্মক, মানে ধনাত্মক হয়ে গেলে সে ধনাত্মকই থাকবে। আর ঋণাত্মক যদি হয় তাহলে মাইনাস x। কীরকম হলো জিনিসটা, যদি ধরো +5 নিয়ে আলোচনা করি তাহলে চিহ্ন বর্জিত, তো চিহ্নটাকে সরিয়ে দিলে কী হবে, 5 মড +5 = 5। আর যদি মড -5 থাকে, -5 যদি থাকে তার যদি মড নিতে বলি তাহলে কি হলো, সংখ্যাটাকে মাইনাস দিয়ে গুণ করবো, -5 সমান 5। তাহলে চিহ্ন বর্জিত যেটা হয় সেটাই হয়ে গেল মডুলাস। এরপরে শেষ যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। 3 নম্বর জিনিস, গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুটা কি, যদি কোনো একটা সংখ্যা x এর গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু বলা হয় তাহলে তার সিম্বলটা হয় এরকম, থার্ড ব্র্যাকেটের মধ্যে x, এটাকে বলা হয় বক্স অফ x। বক্স মানে boxes is nothing but the value which is not exceeding x। ঠিক আছে, the greatest integer not exceeding x, greatest integer not exceed, অর্থাৎ কি, যদি আমি 1.35 এর বক্স নিতে চাই তাহলে এই ভ্যালুটা কত, এটা কিন্তু 2 নয়, 1.35। তাহলে সর্বোচ্চ কত যে অখণ্ড সংখ্যাটা পাবো যেটা থেকে পেরিয়ে যাবে না, সেটা অবশ্যই 1। যদি আমি বলি 3 × 1 = 2, তাহলে তার বক্স যদি নিই তাহলে অবশ্যই 3 হবে। যদি 5 × 7 নিই তাহলে এর সর্বোচ্চ ইন্টিজার কত যেটা একে পেরিয়ে যাবে না, এটা অবশ্যই কিন্তু এর বক্স অবশ্যই 0 হবে, কারণ কিন্তু এটা 1 থেকে ছোট, 0 এবং 1 এর মাঝখানে আছে। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এটা গ্রাফ টানি, এখানে যদি 0 থাকে, এখানে যদি 1 থাকে, তাহলে 5 × 7 যদি এখানে থাকে, তাহলে আমি যদি 1 বসাই তাহলে কিন্তু পেরিয়ে যাচ্ছে, একে পেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা 0 নিই। ঠিক আছে, তাই এটাই হয়ে গেল গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু। তো মোটামুটি এই কোটা কিন্তু খুব এসেন্সিয়াল জিনিস, এই কোটা সবাইকে জানতে হবে। যদি এখান থেকে কোনো প্রবলেম থেকে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি কিন্তু আবার সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের ঘন্টাটা টিপে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।